জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মারধরের পর ছিলেন সিএমএইচে, এখন কোথায় ডিবি হারুন? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আবারও বাংলাদেশ ও ভারত সফরে আসছেন ডোনাল্ডো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি পাঠালো টিআইবি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ভারতকে জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরতে হবে, জানালেন আসিফ মাহমুদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে 38টি হত্যা মামলা ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 36টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করেছেন। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, হারুনুর রশিদ এখনও জীবিত আছেন এবং দেশে অবস্থান করছেন। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশেই অবস্থান করছেন। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন, এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুন ও রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। 6 আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7 আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। একাধিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদকে 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। মঙ্গলবার 26 জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর হারুনকে সমালোচনার মুখে 31 জুলাই ঢাকা থেকে বদলি করা হয়। হারুনুর রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়। এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের নির্দেশে। সরকার পতনের পর হারুনের পালানোর বিষয়ে দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয় যে তিনি পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকিয়ে বের হয়ে রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। অন্যটি জানায় যে তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। ভারতকে এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বিগত সরকার ছিল নতজানি সরকার। ওই সরকার আরেক দেশের লোকজনের সঙ্গে মাথা নিচু করে কথা বলতো। এখন থেকে জনগণ যেভাবে কথা বলবে,
পররাষ্ট্রনীতি সেভাবে চলবে। আমরা দেশের স্বার্থে অন্য দেশের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবো। যারা সীমান্তে হত্যাকাণ্ড করছে তাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এতদিন আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। সুতরাং এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, তিনবেলা পেট ভরে খেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এত মত প্রকাশ করতে গেলে 10 বার ভাবতে হতো। গান গেয়ে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। একটি কথা বলবো, পুলিশ র্যাব বাসাবাড়িতে হানা দিত, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনারা কুমিল্লার মানুষ শিখিয়েছেন কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। এই কুমিল্লা স্বৈরাচার বিরোধী আন্দোলন সারা দেশে অনুপ্রেরণা জুগিয়েছে। আসিফ বলেন, মন্ত্রণালয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার জায়গার রাজপথ কুমিল্লায় আপনাদের কাছে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। 53 বছরের জঞ্জাল এক মাসে সরানো সম্ভব না, তারপরও দৃশ্যমান পরিবর্তন হয়েছে। এবার ত্রাণের চাল চুরির কোনো নিউজ চোখে পড়েনি। বিমানবন্দরে কেউ হয়রানির শিকার হচ্ছে না, ঘুষ বন্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ চলবে আপনাদের রূপরেখায়। আপনারা প্রস্তাবনা দিবেন, আমরা ক্যাবিনেটে বাস্তবায়ন করব। শহীদদের তালিকা করা প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই জন্য কাজ করে যাচ্ছি। ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। একই সঙ্গে তিনি ভারত সফর করবেন। এ সময় তিনি অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতা প্রসারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, লু 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ভারতের নয়াদিল্লি ভ্রমণে যাবেন। সেখানে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তার প্রচারে ভারত যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা তুলে ধরবেন। তিনি যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয়ক মুখ্য ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেডিডিয়া পি রয়েল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত 8ম যুক্তরাষ্ট্র ভারত 2+2 অধিবেশন সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতা সহ যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করবে এবং ইন্দো প্যাসিফিক ও তার বাইরে যুক্তরাষ্ট্র ভারত সহযোগিতা প্রসারিত করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা আলোচনা করবেন। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ সম্পদ অবিলম্বে স্থগিত করা ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়ে যৌথ চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বরাবর পাঠানো চিঠিতে সংস্থা দুটির প্রধানেরা জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত করা এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
আজ মঙ্গলবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৩০শে আগস্ট এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছিল টিআইবি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ৪টি দুর্নীতিবিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে টিআইবি।